বিএনপির দায়িত্ব নেওয়ার পর, সরকারের দায়িত্ব নেওয়ার পর 6 মাস পার হয়ে গেছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে তারা বেশ ঘটা করে প্রেস কনফারেন্স করেছে এবং করে দাবি করেছে যে বিএনপি নাকি তাদের নির্বাচনী অঙ্গীকারের যা ছিল তার অধিকাংশ নাকি 6 মাসে বাস্তবায়ন করে ফেলেছে। তো এটা নিয়ে নানা আলোচনা হচ্ছে, আমি নিজেও বেশ কিছু বলেছি, অনেক কিছু। তো একটা বিষয় নিয়ে আমার কাছে মনে হয় যে আমি বিদ্যুৎ নিয়ে বলেছি, গ্যাস নিয়ে বলেছি, তারপরে স্বাস্থ্য খাত নিয়ে কথা বলেছি। আজকে আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যেটা নাকি সমস্ত কিছুর সমস্যার মূলে রয়েছে। এই সমস্যাটা, সেটা হলো দলীয়করণ। সর্বস্তরে দলীয়করণটা কী পর্যায়ে স্থান পেয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো আমি। তার আগে আমি একটু রিজভী আহমেদ সাহেবের কথা বলতে চাই। এই রুহুল কবির রিজভী আহমেদ, উনি খুবই পাওয়ারফুল লোক। এখন জানি আবার বিএনপির স্থায়ী কমিটিরও সদস্য হয়েছেন উনি অতি সম্প্রতি। তিনি একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে বিএনপি তাদের এই প্রথম 6 মাসে সরকারের অধিকাংশ নির্বাচনী অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন করেছে। তো এই যে ওনারা কথাবার্তা বলেন, এই কথাবার্তাগুলো আমাদের সাধারণ মানুষ, জনগণ কি ভাবে, জনগণের যে ভাবনা, জনগণের যে মূল্যায়ন, তার সঙ্গে কতটুকু মেলে, এটা নিয়ে আমি একটা জরিপের কথা বলবো আজকে। আমার জরিপটা, আপনারা বলবেন যে আমার জরিপে সব বিরোধী লোকেরা এসে ভর করে, আমার যে জরিপ আজকে বাদ। আজকে আমি এই জরিপটা দিচ্ছি যুগান্তর থেকে। যুগান্তর পত্রিকায় একটা জরিপ করেছে রিসেন্টলি 16 তারিখে। সেখানে ওনারা এই প্রশ্নটাই করেছেন। ওনারা প্রশ্ন করেছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেছেন 6 মাসে সরকারের অধিকাংশ নির্বাচনী অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। আপনিও কি তাই মনে করেন? এই ছিল প্রশ্ন। হ্যাঁ বলেছে 13% মানুষ। মাত্র 13% লোক বলেছে যে তারা মনে করে অধিকাংশে বাস্তবায়ন করেছে। আর 85% মানুষ বলেছে যে না, তারা তাদের অঙ্গীকার বাস্তবায়ন করতে পারেনি। আর 1% মানুষ কোনো মন্তব্য করতে চায়নি। দেখুন, খেয়াল করে দেখুন, তার মানে উনি যেটা বলছেন, দেশের অধিকাংশ মানুষ, অন্ততপক্ষে যুগান্তরের যারা পাঠক, অধিকাংশ পাঠক এটাকে না বলেছে, যে তারা সেটা বাস্তবায়ন করতে পারেনি। তাহলে রুহুল কবির রিজভী সাহেবের কথা আমরা কতটুকু আস্থা রাখবো? দেখুন, আমি বলছিলাম দলীয়করণ নিয়ে কথা বলবো। এই কয়েকদিন আগে, 2 দিন আগে, এই দলীয়করণ নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। রুহুল কবির রিজভী সাহেব বলেছিলেন যে তারা কিছু কিছু ক্ষেত্রে দলের লোককে বসিয়েছেন, কারণ একটা দলীয় সরকার ক্ষমতায় এসেছে, তাদের দায়িত্ব দলীয় আদর্শের মাধ্যমে দেশটাকে গড়ে তোলার, যে কারণে এটা কোনো অন্যায় কাজ না, এটা হতেই পারে। তার মানে উনি দলীয়করণের পক্ষে সাফাই গিয়েছেন। আচ্ছা, আমার কথা হলো, হতে পারে আপনাদের এটা পলিসি হোক, আমার কোনো বক্তব্য নাই, আপনাদের পলিসি আপনারা বুঝবেন। কিন্তু আমার কথা হলো, যদি এটাই আপনাদের পলিসি হয়, তাহলে আপনাদের যে রাষ্ট্র সংস্কারের জন্য যে আপনাদের ঘোষিত 31 দফা এবং নির্বাচনের সময় আপনারা যে ইশতেহার ঘোষণা করেছেন, সেখানে আপনারা কী বলেছেন? এই 31 দফার 9ম দফায় আপনারা বলেছেন যে রাষ্ট্রের সব সাংবিধানিক, আইনগত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে দলীয়করণের প্রভাব মুক্ত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে, বলেন নাই? তো জনগণের কাছে যে অঙ্গীকার করেছেন আপনারা, লিখিত অঙ্গীকার, সে অঙ্গীকার অর্থহীন। দেখুন, এই যে এই কথাটা কিন্তু 2 দিন আগেও, মানে জাস্ট গত মঙ্গলবার, আপনাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, বিএনপির নেতা, চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনিও কিন্তু একই কথা বলেছেন যে মেধা ও দক্ষতার ভিত্তিতে জনবান্ধব প্রশাসন গড়ে তোলা হবে। সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দিতে চাই। তো এখানে কিন্তু উনি বলেন নাই যে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হবে। উনি কিন্তু বলেন নাই যে অতীতে যারা নাকি দলের জন্য অনেক খেটেছে, তার যোগ্যতা থাক বা না থাক, তাকে আমরা নিয়োগ করব, তা কিন্তু উনি বলেন নাই। কিন্তু করেছেনটা কি, মানে ওনার সরকার করছেনটা কি, এগুলি উনি জানেন? আমি জানি না উনি জানেন কি না, আমার কেন যেন সন্দেহ হয় এই বিষয়গুলো ওনার জানা আছে কি না। দেখুন, আমরা যদি
দলীয় হিসাব নিকাশ বলি, আগেগুলি বাদ দেন। এই যে দক্ষতা যোগ্যতার কথা বলা হচ্ছে, মেধা দক্ষতা দেখা হচ্ছে, আচ্ছা বলুন তো আপনি আমাকে একটা জিনিস বলেন, আমি কয়েকটা পদের নাম বলি। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে রাজশাহীর সাবেক যে মেয়র ছিল মোসাদ্দেক হোসেন বুলবুল, তাকে। তো বনশিল্প উন্নয়নের ক্ষেত্রে ওনার দক্ষতা অভিজ্ঞতা কি? উনি কি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এখানে এসেছেন? আবার দেখুন, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের BIWTC চেয়ারম্যান করা হয়েছে বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারীকে। উনি সহ ধর্ম বিষয়ক, মানে পানি বিষয়ক না, ধর্ম বিষয়ক, তাকে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে। এর দক্ষতা এবং যোগ্যতাটা কি প্রমাণ উনি দিয়েছেন আমি বুঝতে পারলাম না। উনি তো ধর্ম নিয়ে কাজ করেন। আচ্ছা, তাঁত বোর্ডের চেয়ারম্যান করছে জাকির হোসেনকে, তিনি হল যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি। জলবায়ু পরিবর্তন ট্রাস্টের MD করছেন কাজী রওনকুল ইসলামকে। তারপরে আপনার জুট কর্পোরেশনের চেয়ারম্যান করছেন মামুন হাসানকে, উনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির। মানে এই যে বিষয়গুলো ভাই, এগুলি কিছুই না, এগুলো দলে বিভিন্ন সময় ভূমিকা রেখেছেন। এরকম 11 জনকে একই দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্পোরেশনে চেয়ারম্যান অথবা MD পদে নিয়োগ করা হয়েছে। তাহলে আপনারা তো দলীয়করণের বিপক্ষে আপনাদের 31 দফায় বলেছেন, আপনাদের ম্যানিফেস্টোতে বলেছেন, তাহলে আপনারা তো কথাগুলো রাখছেন না। আপনার প্রধানমন্ত্রী বলতেছে যে দলীয়করণ করবেন না, উনি তাহলে করছেন কেন আপনারা? দেখুন, একদম সরকার দায়িত্ব নেওয়ার পরেই 11টা সিটি কর্পোরেশনে প্রশাসক যারা ছিল তাদেরকে সরিয়ে, সরকারি প্রশাসক ছিল আগে, সাধারণত সেটাই থাকে, কোনো আপনার এই সময় সেক্রেটারি লেভেলে কারো প্রশাসক বানানো হয় যে খণ্ডকালীন সময়ের জন্য। সেখানে আপনারা আপনাদের দলীয় লোককে বসিয়েছেন প্রত্যেকটা জায়গায়, দল করে কাজে তাকে বসাতে হবে। তারপরে জেলা প্রশাসন, জেলা পরিষদগুলিতে প্রত্যেকটা জেলা পরিষদে আপনারা আপনাদের দলীয় লোককে বসিয়েছেন। তাদের একমাত্র যোগ্যতা, তারা দীর্ঘদিন ধরে বিএনপি করে, অনেক ত্যাগ তিতিক্ষা তাদের আছে দলের জন্য। অতএব তাদেরকে এরকম একটা লাভজনক পদে বসিয়ে দিতে হবে যাতে তারা মাল পানি কামাতে পারে। তাহলে কি হলো? আপনাদের কথা এবং কাজের তো মিল থাকছে না। এবং কেবল তাই না, দলীয় যে প্রভাবটা, প্রশাসনের উপর দলীয় প্রভাব, এটা কিন্তু সারা দেশে এখন ছড়িয়ে পড়েছে। সারা দেশে প্রত্যেকটা থানায়, উপজেলায়, জেলায় দলের বিএনপির লোকজন যা বলবে তাই করতে হবে, না হলে আপনার চাকরি থাকবে না, না হলে আপনাকে বদলি করে দেওয়া হবে। এখন কে চায় বদলি হতে? কে চায় তাকে এখান থেকে সরিয়ে নেওয়া হোক? কোনো আমলা কি চায়? কোনো প্রশাসনিক কর্মকর্তা চায়? চায় না তো রে ভাই। উদাহরণ দিচ্ছি আপনার, ছোট্ট উদাহরণ। এই নাটোরের উদাহরণটা আপনারা দেখেন। নাটোরের লালপুর এবং বাগাতিপাড়া উপজেলায়, এই দুই জেলায় এই মাত্র কয়েকদিন আগের ঘটনা, এই 12 আগস্ট, এখানে যে ফ্যামিলি কার্ড দিচ্ছে না, এই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। মানে যে ফ্যামিলি কার্ড যেটা দেওয়ার কথা বলছে, সেখানেও কিন্তু বিপুল ব্যয় হচ্ছে। কেবল তথ্য সংগ্রহ করতে যে কত কোটি টাকা খরচ হচ্ছে সেই হিসাব তো অলরেডি এসে গেছে। তো ওটা নিয়ে আজকে আমি বেশি কথা বলতে চাই না। সেই তথ্য সংগ্রহ যারা করবে তাদের জন্য কিছু তথ্য সংগ্রহকারী নিয়োগ করা হবে এবং সুপারভাইজার নিয়োগ করা হবে। কাদের নিয়োগ করা হবে? দলীয় লোকদেরকে। এটা তবে আচ্ছা, গ্রামাঞ্চলে তথ্য সংগ্রহ করবে যে কারা কারা ফ্যামিলি কার্ড পাবে। এই জন্য নতুন করে নিয়োগের দরকার কি? প্রত্যেকটা উপজেলায় টিএনও আছেন, ওখানকার সরকারি কর্মকর্তারা আছেন, এদেরকে দিয়ে যে কাজটা করানো যায়। নতুন করে আবার নিয়োগ করতে হবে। এই নিয়োগ পরীক্ষার জন্য ব্যয় আছে, একটা নিয়োগ করার দলাদলি মারামারি। এবং নাটোরে এই দুটো উপজেলায় তাই হয়েছে। সেখানে 12 তারিখে যখন নাকি সেই নিয়োগের ফল বের করা হয়েছে, তখন সেটা নিয়ে বিএনপির দলীয় লোক যারা আছে তারা অসন্তোষ প্রকাশ করেছে। এবং অসন্তোষ প্রকাশ করে এই দুটো উপজেলায় তারা ইউনো কার্যালয়ে হামলা চালাইছে, ভাঙচুর করছে এবং সেখানকার সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে লাঞ্ছিত করছে, বিএনপি লোকরা করছে। এবং করার পর এই ঘটনার প্রায় 5-6 দিন পরে, 5 দিন পরে 17 তারিখে লালপুর থানা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক কর্মকর্তা একজন ওই উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, আবু মাসুদ রানা, এবং বাগতিবির উপজেলার যিনি প্রশাসনিক কর্মকর্তা আছেন ইউএনওর
মোহাম্মদ শুকুর আলীর দুইজন বাদী হয়ে নিজ নিজ থানায় দুইটা এজাহার করছেন। বুঝতে পারছেন, যেহেতু উপজেলার পর্যায়ে একই ফরম্যাটে তারা একই দিনে এজাহার করেছেন, এই দুইটা এজাহারে সরকারি দলের 25 জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও 140 থেকে 200 জনের মতো লোককে আসামি করা হয়েছে। তো দুটো থানা যখন একসঙ্গে হয়েছে, বোঝা যাচ্ছে যে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে তারা এই কাজটা করেছে। এবং যেই দিন এই ঘটনাটা প্রকাশ হয়ে গেছে, মিডিয়ায় চলে আসছে, যেই দিন এই মামলার ঘটনাটা, তার ঠিক কয়েক ঘন্টার মধ্যে লালপুরের ইউএনও তাকে বদলি করা হয়েছে এবং ওই নাটোরে যিনি ডিসি আছেন আসমা শাহিন, তাকে ওখান থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ে আসা হয়েছে। তাদের হয়তো অন্য কোথাও নিয়োগ দেওয়া হবে, অন্য কোথাও বদলি করা হবে, কিছু একটা করা হবে। কিন্তু বিষয়টা প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে এই তড়িৎ যে দুজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এটা কি প্রমাণ করে? এটা কি ইন্ডিকেশন দেয়? এটা কি বার্তা দেয়? প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কি বার্তা দেয়? যে বিএনপির লোকজনের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না, তারা যদি তোমাদেরকে মারে, মার খাবে, কথা বলতে পারবে না, শব্দ করতে পারবে না, মামলা তো দূরে থাক, শব্দ করতে পারবে না। তো এই যে দলীয় লোকদেরকে যে আপনি উস্কে দিচ্ছেন, আশকারা দিচ্ছেন, প্রশাসন বলতে কিছু থাকবে? কিছু থাকবে বলেন? যদি সেখানে ওই পরীক্ষায় যদি অনিয়ম হয়ে থাকে, সে অনিয়মের ব্যাপারে তারা লিখিত অভিযোগ জানাতে পারে ডিসিকে, অথবা ডিসি যেটা আপনি মামলা বন্ধ করতে পারেন রে ভাই। আপনি গায়ে হাত তুলেছেন, ইউএনও অফিস ভাঙচুর, সরকারি একটা অফিসকে ভাঙচুর করেছেন, কিন্তু আলটিমেটলি তাদের পক্ষে কিন্তু সরকার ভূমিকা নিল। এই যে ঘটনাগুলো, এগুলো কি দলীয়করণকে আরও বেশি উস্কে দেবে না? যে কাজটার জন্য আমরা আওয়ামী সরকারের সমালোচনা করতাম, সেই কাজটা আওয়ামী সরকার যে কাজটা শেষ দিকে এসে করেছে বলে আমার মনে হয়, অন্তত 5 বছর তো তারা খুব বেশি একটা করে নাই, 5 বছর পরের থেকে তারা করা শুরু করেছে এবং পরে বেপরোয়া হয়ে গিয়েছিল, যে কারণে সেই সরকারের পতন হলো। সেই কাজটাই তাদের চেয়েও বেগে, তাদের চেয়েও দ্রুত বেগে 6 মাসের মধ্যে শুরু করে দিয়েছেন। আবার যেটা এই সরকারের ঘোষিত 31 দফার মধ্যেও নাই, ঘোষিত ইশতেহারের মধ্যেও নাই, এমনকি প্রধানমন্ত্রীর প্রত্যেকটা বক্তৃতার মধ্যে নাই। দেখুন দেখুন দলীয়করণটা কি পর্যায়ে আছে বিশ্ববিদ্যালয়ে। এই 6 মাসে 28টা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করা হয়েছে এবং এই প্রত্যেকজন উপাচার্য বিএনপির দলীয় শিক্ষক, মানে যে সাদা দল একটা আছে সেই দলের শিক্ষক। দেখুন এমন উপাচার্য নিয়োগ করা হয়েছে, একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছে আরবি বিভাগের শিক্ষক, সমাজ কল্যাণ বিভাগের আরেকটা হয়েছে। এরকম কয়েকটা সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আমি দেখেছি, যেগুলো উপাচার্য হয়েছে সায়েন্সের সঙ্গে তার কোনো সম্পর্কই নাই। আপনারা হয়তো বলবেন না কি সমস্যাটা কি, উপাচার্য তো একটা প্রশাসনিক পদ, যে কেউ নিয়োগ হতেই পারে, হতে পারে, আমি অস্বীকার করছি না। কিন্তু আমার কথা হলো কি, এটা যদি একটা আপনার সায়েন্স বিষয়ক এবং সায়েন্স এবং টেকনোলজি বিষয়ক বিশ্ববিদ্যালয় হয়, সায়েন্স এবং টেকনোলজি বিষয়ক শিক্ষকের অভাব আছে। ধরেন বিএনপি মনোভাবাপন্ন, ওকে, বিএনপি মনোভাবাপন্ন লোকের যে অভাব আছে, আপনাকে আরবি বিভাগের শিক্ষক ওই কলেজে ওই ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ করতে হবে, তাকে অন্য ইউনিভার্সিটি, তাকে এগুলো জেনারেল ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ করেন। আপনার লোক যখন, তাকে নিয়োগ করতেই হবে, করেন। এগুলো আসলে হয়েছে কি, প্রত্যেকটা ঘটনা, এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বলেন, এই যে বিভিন্ন কর্পোরেশনের এমডি অথবা চেয়ারম্যান নিয়োগ বলেন, এগুলো এক একজন ইজারা নেয়। দলের এক একজন বড় বড় ব্যক্তিরা তারা ইজারা নেন, তোমাদেরকে নিয়োগ দিব, তোমরা লুটপাট করে খাবে, আমাকে কত দিবে সেটা বলো। এই ইজারাদারদের কারণে পুরো দলের কি দুরবস্থা হচ্ছে, এটা কি প্রধানমন্ত্রী জানেন? এই সব দায় কিন্তু আপনাকে নিতে হচ্ছে। লোকজন কিন্তু আপনাকে লক্ষ্য করে বলছে যে আপনি বলেন একটা, করেন আর একটা। তাহলে মিলল কিভাবে? কিভাবে সুশাসন আপনি কায়েম করবেন? আমি বুঝি না। প্রিয় দর্শক, এই কথাগুলো আমি বললাম বটে, কিন্তু আমি জানি এতে কোনো কাজ হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় আমাদের এগুলো উচ্চারণ করা উচিত। আপনারা সবাই উচ্চারণ করুন যে এই দলীয়করণ হাতের থেকে তো আমরা মুক্তি চেয়েছিলাম।
তো আবার তো সেটার মধ্যে এসে পড়লাম, আবার রুহুল কবির রিজভী সাহেব এটার পেছনে সাফাই গাচ্ছেন। বড় অদ্ভুত। প্রিয় দর্শক, আমরা সবার শুভবুদ্ধি উদয় হোক, এটাই চাই। এই দেশটা ভালো হোক, এটাও চাই। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।